বাক্যের গঠনগত প্রকারভেদ। আচ্ছা, বাক্য বেসিক্যালি গঠনগত প্রকারভেদ বা বাক্য একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে বসে একটা নতুন বাক্য তৈরি করতেছে তার উপর ডিপেন্ড করে বাক্যটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রথমটা হচ্ছে আমাদের সরল বাক্য। সরল বাক্য, সরল বাক্যে আমরা একটু আগে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জেনেছি। তো সরল বাক্যে আমাদের শুধুমাত্র একটা উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই বিধেয় মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বেসিক্যালি আমাদের সেই ক্রিয়াগুলোকে বা সেই কাজগুলোকে বোঝায় যেগুলো সম্পূর্ণরূপে কমপ্লিটেড হয়েছে, বোঝানো হয়েছে। ওকে, এক্সাম্পল কি ছিল আমাদের? শফিক বই পড়ে। এখানে দেখো শফিক বই পড়ছে, এখানে আমাদের একটা মাত্র হচ্ছে তোমার একটা মাত্র হচ্ছে তোমার উদ্দেশ্য, একটা মাত্র তোমার বিধেয় দেওয়া আছে। তার মানে এটা আমাদের সরল বাক্যর স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ফলো করতেছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি এটা সরল বাক্য। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা জটিল বাক্যতে। সরল থেকে যত পরের দিকে যাব তত ব্যাপারগুলো একটু আস্তে আস্তে জটিলের দিকেই যাবে। আচ্ছা, জটিল বাক্য কি? একটা প্রধান বাক্য থাকবে এবং তার পাশাপাশি অনেকগুলো নির্ভরশীল বাক্য থাকবে। এবার আমি বলি নির্ভরশীল বাক্য কি। নির্ভরশীল বাক্য হচ্ছে ওই যে আমাদের যে প্রধান বাক্যটা। আসসালামু আলাইকুম, আমার জিয়া রহমান প্রমি, অ্যান্ড আজকে থেকে আমি আপনাদের বাংলা অ্যাডমিশনের ক্লাসটা নিব। ওকে, নাও লেটস স্টার্ট। আজকে আমরা ফার্স্টে জানবো বাংলা সেকেন্ড পেপারের বাক্য গঠন, বিশ্লেষণ, সংক্ষেপণ এবং তারপর বাগধারা ও প্রবোধন সম্পর্কে। সো লেটস স্টার্ট। ওকে, ফার্স্টে আসছে বাক্য। বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি বেসিক্যালি অনেকগুলো শব্দ বা অনেকগুলো পদ একসাথে কানেক্টেড হয়ে একটা নতুন কিছু আমরা প্রকাশ করব, তাই তো? আচ্ছা, বাক্যটাকে বেসিক্যালি আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম ধরা হয়। তো ওই মনের ভাবটা আমরা প্রকাশ করি কিভাবে? বিভিন্ন পদগুলো একসাথে করে বা বিভিন্ন শব্দগুলো একসাথে করে, তাই তো? আচ্ছা, এখন আমরা যে বাক্য গঠন করব, বাক্য গঠনে কিছু নিয়ম থাকে। র্যান্ডম শব্দ বা পদগুলো যদি আমরা একসাথে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাক্য গঠিত হচ্ছে না। আমরা কি করব? সুবিন্যস্ত একটা পদ্ধতিতে বা একটা বিন্যস্ত পদ্ধতিতে বাক্যগুলো আমরা গঠন করব। সেই গঠনের স্ট্রাকচারটা কি? এক বা একাধিক সুবিন্যস্ত পদের দ্বারা যখন কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে আমরা বাক্য বলি। এবার ধরো আমরা র্যান্ডম কিছু ওয়ার্ড পাশাপাশি বসালাম, কি হতে পারে? বিড়াল আমি, এই ওয়ার্ডটা যেমন গোছানো লাগতেছে, এই যে ওয়ার্ডগুলো পাশাপাশি একসাথে বসে খুব সুন্দর একটা মিনিং প্রকাশ করতেছে। সেটা কি? আমি বিড়ালকে ভালোবাসি, আমার পেট হিসেবে বিড়াল খুব পছন্দ। বাট যখন আমি এই ওয়ার্ডটাই কথা চিন্তা করি, এই সেন্টেন্সটার কথাই চিন্তা করি, এই সেন্টেন্সটাকে যখন আমরা একটু উল্টাপাল্টা করে লিখবো তখন ব্যাপারটা কেমন হয় দেখো তো। যে আজ খুব ঠান্ডা, ব্যাপারটা বোঝাচ্ছে যে আজকে খুব ঠান্ডা পড়েছে, এটা এক্সপ্রেস করার জন্য আমরা লিখছি আজ খুব ঠান্ডা। কিন্তু যদি আমরা এটাকে এভাবে লিখি, ঠান্ডা ব্যাপারটা এবার কেমন লাগছে? আগে ব্যাপারটা ছিল আজ খুব ঠান্ডা, যেটা কি করেছি আমরা কতগুলো ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পেরেছিলাম। কিন্তু এখন আমাদের কি হচ্ছে ব্যাপারটা? এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কতগুলো ওয়ার্ড পাশাপাশি ঠিকই আছে, কিন্তু ওয়ার্ডগুলো সাজানো না, এই যে সুবিন্যস্ত না, তাই না? যেহেতু সুবিন্যস্ত না, তাহলে এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসেও আমাদের কোনো কিন্তু মিনিং প্রকাশ করতেছে না, তাই না? আচ্ছা, এটা কি হলো যে খুব আজ ঠান্ডা, ব্যাপারটা একটু মানে উল্টাপাল্টা লাগতেছে না? আচ্ছা, এই ব্যাপারটা কি যখন আমরা সুবিন্যস্ত বা গুছিয়ে লিখবো তখন কিন্তু সেটা আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। এবং এজন্যই বাক্য গঠনের নিয়মটাই হচ্ছে শব্দগুলো বা পদগুলো আমাদের সুবিন্যস্ত ভাবে একটা আরেকটার সাথে থাকতে হবে। ওকে, এই তো গেল আমাদের বাক্যের সংজ্ঞা। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এবার আমরা পড়বো হচ্ছে বাক্যের অংশ। বাক্যের
কয়েকটা অংশ থাকে, কয়েকটা বলতে দুটো অংশ থাকে। সে দুটো অংশ কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। আমরা একটু উদ্দেশ্য সম্পর্কে জানি। এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে আমরা কিছু বলছি তাকে বলা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। ঠিক আছে? যেমন ধরো শফিক বই পড়ছে, এখানে আমরা কাকে উদ্দেশ্য করে কিছু বলছি? শফিককে। যেহেতু শফিককে উদ্দেশ্য করে আমরা কথাটা বলেছি যে শফিক বই পড়ছে, তার মানে শফিক হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার আসি আমরা বিধেয়কে। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে সেটা ছিল আমাদেরকে উদ্দেশ্য, এবং বাক্যে এই যে উদ্দেশ্য সম্পর্কে আমরা যা বলেছি সেটা হচ্ছে আমাদের বিধেয়। তাহলে আমরা যে এক্সাম্পলটাই দেখেছি যে শফিক বই পড়ছে, শফিক বই পড়ছে, এখানে শফিক হচ্ছে আমাদের উদ্দেশ্য। কেন ছিল সেটা উদ্দেশ্য? কারণ আমরা শফিককে উদ্দেশ্য করেই কথাটা বলেছি। আর শফিককে উদ্দেশ্য করে আমরা কি বলেছি? যে শফিক বই পড়ছে। মানে কি? শফিককে উদ্দেশ্য করে কথাটা আমরা বললাম কি? শফিক বই পড়ছে, মানে এখানে বিধেয় হলো আমাদের বই পড়াটা। বুঝতে পেরেছি ব্যাপারটা? সো সামারাইজ হচ্ছে যে যখন আমরা কোনো কথা বলতে যাচ্ছি, কথাটা বলার সময় যাকে উদ্দেশ্য করে কথাটা বলছি বা যাকে ইন্ডিকেট করে আমরা কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেটা হতে পারে করিম বল খেলছে, রহিম বই পড়ছে ইত্যাদি। আচ্ছা, আর এই যে এখানে বক্তাকে উদ্দেশ্য করে বা ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা যে কথাগুলো বলছি বা যে কাজগুলোর কথা বলছি সেগুলোই হচ্ছে আমাদের বিধেয়। যেমন এখানটায় ছিল বই পড়ে, তেমন করিম ফুটবল খেলছেতে হচ্ছে করিম ফুটবল খেলছে, এবং রহিম বই পড়াতে হচ্ছে বই পড়ছে। এতটুকু হচ্ছে বিধেয়। আচ্ছা, ওকে, নেক্সট স্লাইড। বাক্যের গঠনগত প্রকারভেদ। আচ্ছা, বাক্য বেসিক্যালি গঠনগত প্রকারভেদ বা বাক্য একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে বসে একটা নতুন বাক্য তৈরি করতেছে তার উপর ডিপেন্ড করে বাক্যটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রথমটা হচ্ছে আমাদের সরল বাক্য। সরল বাক্য, সরল বাক্যে আমরা একটু আগে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জেনেছি। তো সরল বাক্যে আমাদের শুধুমাত্র একটা উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই বিধেয় মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বেসিক্যালি আমাদের সেই ক্রিয়াগুলোকে বা সেই কাজগুলোকে বোঝায় যেগুলো সম্পূর্ণরূপে কমপ্লিটেড হয়েছে, বোঝানো হয়েছে। ওকে, এক্সাম্পল কি ছিল আমাদের? শফিক বই পড়ে। এখানে দেখো শফিক বই পড়ছে, এখানে আমাদের একটা মাত্র হচ্ছে তোমার একটা মাত্র হচ্ছে তোমার উদ্দেশ্য, একটা মাত্র তোমার বিধেয় দেওয়া আছে। তার মানে এটা আমাদের সরল বাক্যর স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ফলো করতেছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি এটা সরল বাক্য। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা জটিল বাক্যতে। সরল থেকে যত পরের দিকে যাব তত ব্যাপারগুলো একটু আস্তে আস্তে জটিলের দিকেই যাবে। আচ্ছা, জটিল বাক্য কি? একটা প্রধান বাক্য থাকবে এবং তার পাশাপাশি অনেকগুলো নির্ভরশীল বাক্য থাকবে। এবার আমি বলি নির্ভরশীল বাক্য কি? নির্ভরশীল বাক্য হচ্ছে ওই যে আমাদের যে প্রধান বাক্যটা, ওই প্রধান বাক্যটার উপরে নির্ভর করবে বা ডিপেন্ডেন্ট থাকবে। তো আমাদের এই যে একটা এক্সাম্পল আছে, দেখো, যখন সে যাবে আমি আসব, যখন সে যাবে তখন আমি আসবো। ব্যাপারটা এমন যে আমি যখন আসবো, আই মিন সে যখন যাবে তখন আমি আসবো। হয়তো তোমরা ফ্রেন্ডরা কোথাও ঘুরতে যাচ্ছ, তো ব্যাপারটা এরকম তোমরা একজন একজনের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? সে গেলে আমি আসবো, অরেলস আমি আসবো না, এরকম টাইপের ব্যাপার। তো যখন একটা সেন্টেন্স অন্য একটা সেন্টেন্সকে ছাড়া অসম্পূর্ণ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যের আমাদের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে স্বাধীন বাক্য আর একটা হচ্ছে অধীন বাক্য। তো স্বাধীন বাক্যে আমাদের কি থাকতেছে দেখো, আমি আসবো অ্যান্ড যখন সে যাবে। এই দুটো বাক্যের একটা আরেকটার উপর অবভিয়াসলি ডিপেন্ডেন্ট থাকবে। যদি আমি আসবার কথা চিন্তা করি, আমি র্যান্ডম বলে দিলাম আমি আসবো, আমি কোথায় আসবো, আমি কেন আসবো, আমি কি জন্য আসবো, এই কোয়েশ্চেনগুলোকে অ্যারাইজ হবে না? হবে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য জটিল বাক্যতে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে ডিপেন্ড করার মতো অংশ। ওই ডিপেন্ড করার মতো অংশ এই বাক্যে হলো যখন সে আসবে। মানে আমি আসবো, কিন্তু আমি কখন আসবো? যখন সে আসবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমাদের একটা সেন্টেন্সে দুটো অংশ থাকবে, একটা প্রধান বাক্য থাকবে এবং একটা নির্ভরশীল বাক্য থাকবে। সেই নির্ভরশীল বাক্য যে তোমার একটাই হতো বা এমন কিন্তু না, তোমার এক্সট্রা অনেকগুলোও থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের সেন্টেন্সগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো জটিল বাক্য। তো সরল বাক্য কি ছিল বলতো? একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে। আর জটিল বাক্য ছিল তোমার একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় তো থাকবেই, তার পাশাপাশি আরো কতগুলো নির্ভরশীল বাক্য তোমার থাকতে হবে। ওকে, নেক্সট স্লাইড। লাস্ট হচ্ছে আমাদের যৌগিক বাক্য।
জটিলে পড়েছি আমরা যে এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকবে, একটা প্রধান বাক্য তো থাকবেই, পাশাপাশি এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকবে। যৌগিকে আমি যেহেতু আগেই বলেছি আর একটু প্যাঁচাবে ব্যাপারটা, যে একটু কঠিন, সহজ থেকে আমরা একটু কঠিনের দিকে যাব, তাই ব্যাপারটা একটু কঠিন, একটু পড়ি। একাধিক সরল বা জটিল বাক্য অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে। আচ্ছা, এখানে একটা মেইন ওয়ার্ড হচ্ছে কি আমাদের অব্যয়। অব্যয় কি আমরা কি জানি? অব্যয় হচ্ছে আমাদের কিছু কানেক্টিভ ওয়ার্ডস, যেগুলো আমাদের দুইটা সেন্টেন্সকে বা মোর দেন টু সেন্টেন্সকে কানেক্ট করতে হেল্প করে। সেটা কি হতে পারে? তোমার এই যে কিন্তু, ও, তারপর হচ্ছে এবং, তারপর অথবা, এগুলো। ওকে, অ্যান্ড আমরা কিন্তু তো লিখিয়েছি, কিন্তু, ও, এবং, অথবা, অর্থাৎ, এগুলো হচ্ছে আমাদের কি কানেক্টিভ ওয়ার্ড, যেগুলো আমাদের দুটো সেন্টেন্সকে বা তিনটা বা চারটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করতে হেল্প করতেছে। ওকে ওকে, সো একাধিক সরল বা জটিল বাক্য যখন কিছু অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলতেছি? যৌগিক বাক্য। যেমন এক্সাম্পল কি? লোকটি ধনী। এখানে দেখো, লোকটি ধনী, এটা একটা সরল বাক্য। এখানে কিন্তু আমাদের তেমন কোনো মানে দুটা সেন্টেন্স নাই বা তিনটা সেন্টেন্স নাই যে একটা একটার উপর ডিপেন্ডেন্ট। এ কিন্তু নিজে একাই বলতে পারে বা নিজে একাই বসতে পারে। আমরা একটা লোককে উদ্দেশ্য করে বলতে পারি লোকটি খুব ধনী, লোকটি মারাত্মক ধনী, কথাটা আমরা এবার বলতে পারি না? বা লোকটি খুব গরিব, এভাবে কথাটা আমরা বলতে পারি। তো এই সেন্টেন্সটা বলার জন্য আমাদের কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না বা কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তো এই সেন্টেন্সটা হচ্ছে তোমার কি একটা সরল বাক্য, ঠিক আছে? এবং তারপর আসি কৃপণ। আমরা বলতেই পারি যে লোকটি খুব কৃপণ, লোকটি খুব কৃপণ, লোকটি খুব দয়ালু, লোকটি খুব কি, আরো কিছু গুণ আমরা ওনার নামে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এই যে লোকটি ধনী অথবা লোকটি কৃপণ অথবা লোকটি গরিব অথবা লোকটি দয়ালু, এই কথাগুলো যখন আমরা বলতেছি, তখন কি আমাদের ডিপেন্ড করতে হচ্ছে কোনো কিছুর উপরে? না। এই দুইটা আমাদের ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি দুইটা সেন্টেন্স বা ওয়ার্ড বলতে পারো, সেন্টেন্স। ওকে, এই দুইটাকে কানেক্ট করতেছে আমাদের কি কিন্তু। আচ্ছা, খেয়াল করো, লোকটি ধনী কিন্তু কৃপণ, এখানে কৃপণও লোকটাই এবং ধনীও কিন্তু ওই লোকটি যার কথা আমরা বলতেছি। তো এই যে দুইটা সেন্টেন্স একজনের ব্যাপারে আমরা বলছি, ঠিক আছে? সেই দুইটা সেন্টেন্সকে যখন আমরা একজনের ব্যাপারে বলার জন্য মাঝখানে কিছু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অব্যয়। বা এই অব্যয়গুলো কি কি হতে পারে তো বলেছি, এবং ওকে। তো যখনই আমরা দেখতে পাবো এরকম দুইয়ের অধিক বা তিন চারটা সেন্টেন্স একসাথে কোনো অব্যয়ের সাহায্যে কানেক্টেড আছে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। ওকে, আচ্ছা, এখন আমরা কিছু প্র্যাকটিস করবো। লেটস ফাইন্ড আউট আমরা এতক্ষণে কি বুঝছি, কি পারি, ভালোভাবে পারি কিনা ব্যাপারটা। ওকে, ফার্স্টে হচ্ছে তার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। এখানে ব্যাপারটা দেখো, ফার্স্ট সেন্টেন্সটাতে আমাদের কি বলেছে? তার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি, তাই তো? যদি আমরা শুধু তার বয়স হয়েছে কথাটাকে চিন্তা করি, তার বয়স হয়েছে, এখানে একটা সরল বাক্য দেওয়া আছে আমাদের যে একজন লোকের বয়স হয়েছে, এই ব্যাপারটা বোঝানো হয়েছে। কিন্তু তুমি যখন চিন্তা করতে যাচ্ছ বুদ্ধি হয়নি ব্যাপারটা, বুদ্ধি হয়নি চিন্তা করতে গেলে তুমি কি চিন্তা করবে? কার কথা বলতেছে, কোন লোকের কথা বলতেছে, বা র্যান্ডম কোনো পার্সনের কথা বলতেছে যে যার বুদ্ধি হয়নি? আচ্ছা, সো আমরা কি করেছি? তার বয়স হয়েছে কিন্তু না, সরি, তার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। এখানে আমরা কি করেছি? একটা কমা ইউজ করেছি। কমা ইউজ করে দুটো সেন্টেন্সকে আমরা একজনের ব্যাপারে লিখে দিচ্ছি। ওকে, এই যে বুদ্ধি হয়নি ব্যাপারটা কিন্তু তার বয়স হয়েছে ব্যাপারটার উপর ডিপেন্ডেন্ট। তার বয়স হয়েছে ব্যাপারটা ছাড়া বুদ্ধি হয়নি ব্যাপারটার কোনো অর্থই হচ্ছে না। যখন আমরা শুধু র্যান্ডম বলতেছি তার বুদ্ধি হয়নি, তারও না, জাস্ট বলছি যে বুদ্ধি হয়নি, কার বুদ্ধি হয়নি, কেন বুদ্ধি হয়নি, এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হতেই পারে। তো এর জন্য এই কোয়েশ্চেনটার উত্তর আমরা ফার্স্ট অংশ থেকে পেতে পারি। সেটা কি? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। ওকে, থার্ড, তো এটা কি হচ্ছে আমাদের? ওই যে আমরা বলেছিলাম, মনে আছে যে দুটো সেন্টেন্স বা একের অধিক সেন্টেন্স থাকবে কিন্তু নির্ভরশীল থাকবে, একটা প্রধান বাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকবে। তো এখানে প্রধান বাক্য কোনটা আমাদের? তার বয়স হয়েছে, আর নির্ভরশীল বুদ্ধি হয়নি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হচ্ছে বলো তো? ওকে, যৌগিক। সেকেন্ডটা হচ্ছে কি আমাদের বিড়ালটি মাছ খাচ্ছে। বিড়ালটি মাছ খাচ্ছে, এখানে সেন্টেন্স আমাদের একটাই আছে, তাই না? না এর উপর ডিপেন্ড করে অন্য কোনো সেন্টেন্স ওয়েট করতেছে যে ও কখন, ওকে দিয়ে আমি কমপ্লিট হব, না অন্য কোনো সেন্টেন্সের আছে সাথে এবং মাঝখানে কিছু অব্যয় আছে, কিছুই নেই।
এটা একটা সিম্পল সেন্টেন্স, আর এটা আমাদের মানে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছে। অ্যান্ড অলসো খেয়াল করো এই সেন্টেন্সে আমাদের একটা উদ্দেশ্য একটা বিধেয় আছে। ওকে, যে উদ্দেশ্য হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলি আমরা, এখানে আমরা বিড়ালটিকে উদ্দেশ্য করে বলছি যে সে মাছ খাচ্ছে, আর মাছ খাচ্ছে আমরা কথাটা বক্তাকে উদ্দেশ্য করে না, বক্তা যা করছে সেটাকে বলছি, সেজন্য বলা যায় এটাকে বিধেয়। সো একটা সেন্টেন্সে যখন একটা উদ্দেশ্য এবং একটা মাত্র বিধেয় থাকবে তখন আমরা তাকে কি বলতে পারি? সরল বাক্য। সো এটা আমাদের কি হবে? সরল। ওকে, আচ্ছা থার্ডটা দেখি, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। আচ্ছা এখানে ওই যে আমরা কিন্তু যৌগিক পড়ার সময় ফার্স্টেই গোল দিয়েছিলাম একটা অব্যয়ের মাঝখানে, তাই না? অব্যয়গুলো কি কি যেন পড়েছিলাম আমরা, বলো তো? কিন্তু, অথবা, ও, এবং, এগুলো, তাই না? আচ্ছা এখানেও কিন্তু দেখো কিন্তু আছে, অব্যয় আছে আমাদের। আমরা কি শিখেছিলাম? অব্যয় থাকলেই কি হয় আমাদের? যৌগিক বাক্য। কেন? কারণ এই অব্যয়টা আমাদের, এই যে ছেলেটার কথা বলছি আমরা, এই ছেলেটার দুটো গুণকে একসাথে করেছে। ছেলেটা মেধাবী অ্যান্ড ছেলেটা গরিব। তো এই ছেলেটা যে দুটো গুণ, সেই দুটো গুণকে কিন্তু তারা একসাথে করে ফেলেছে। কিভাবে বলো তো? এই যে ছেলেটি গরিব কিন্তু মেধাবীর মাধ্যমে, তাই না? আচ্ছা এই যে কিন্তুটা অ্যাড করা হয়েছে আমাদের, সেটা কিন্তু আমাদের অব্যয়। তা আমরা জানি অব্যয় থাকলে সেটা কি হয়? যৌগিক বাক্য। আর শুধু অব্যয় অব্যয়ের শুধু অব্যয়ের কথাই কেন বলতেছি আমরা, বলো তো? তুমি যদি চিন্তা করো এখানে দুইটা বাক্য আছে, দুইটা বাক্যকে কানেক্ট করার জন্য তোমার কিছু জিনিস লাগতেছে। সো দুইটা বাক্যকে কানেক্ট করার জন্য আমরা যখন আচ্ছা অব্যয় ছাড়াও কিন্তু মাঝে মাঝে হতে পারে, সবসময় যে অব্যয় থাকবে তা কিন্তু না। ওকে, যাই হোক, তো এখানে অব্যয় আছে, তার মানে এটা আমাদের কি? এটা কি ছিল? সরল। এটা হচ্ছে আমাদের ওকে। দেন হচ্ছে কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। এটা কি হবে বলো? কোথাও পথ না পেয়ে তুমি কোথায় এসেছো? তোমার কাছে এসেছি। আচ্ছা এটা তোমাদের কাজ, ফাইন্ড আউট করবে এটা কি। তারপর হচ্ছে তিনি এলেন, দেখলেন এবং চলে গেলেন। আচ্ছা এখানে আমাদের প্রথমেই চোখ যাওয়ার কথা এবং এ, তাই না? এবং এ চোখ যাওয়ার কথা আমাদের প্রথমেই, কারণ আমরা শিখেছি কি যেখানে অব্যয় থাকবে সেটাই হয়ে যাবে আমাদের কি? যৌগিক বাক্য। আচ্ছা তো অব্যয় আছে অবশ্যই যৌগিক বাক্য হবে। আর আরেকটা জিনিস দেখো, আমি বলেছিলাম যে একটাই যে থাকবে বাক্য বা দুটো বাক্যই যে থাকবে একটার সাথে কানেক্টেড, তা কিন্তু না। তোমার একের অধিক বাক্যও থাকতে পারে, যেমন এখানে তিনি এলেন, দেখলেন, চলে গেলেন। একজন ব্যক্তিরই তিনটা কাজ আমরা একসাথে বলতেছি একটা সেন্টেন্সে, ঠিক আছে? আচ্ছা তো এবং আছে, এবং একের অধিক বাক্য আছে যেগুলো একটা ওয়ার্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত আছে, এবং এখানে কিন্তু একের অধিক উদ্দেশ্য বিধেয় থাকতে পারে। ওকে, সো এটা আমরা দেখেছি কি? ওকে, সো এই কোয়েশ্চেনটা এসেছিল তোমার বিউপি F3+এ 22-23 সালের একটা কোয়েশ্চেন। অ্যান্ড এই তো, তাহলে তো আমরা পেরেই গেছি যে কোনটা যৌগিক, কোনটা জটিল আর কোনটা সরল। তাহলে এটা কি হবে বলো তো? যৌগিক। বাস, আমাদের সরল জটিল যৌগিক ক্লিয়ার এবার। দেন আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, এবার আসছে দীর্ঘ বক্তব্য, আচ্ছা বাক্য সংক্ষেপণ। সংক্ষেপণ ওয়ার্ডটা আমাদের খুবই পরিচিত, তাই না? সংক্ষেপণ মানে হচ্ছে তোমার ছোট করা, বা কিভাবে তুমি সেটাকে ছোট করতে পারো সেই ব্যাপারটা বোঝো। তো বাক্য সংক্ষেপণ মানে তো নিশ্চিত বাক্যকে সংক্ষেপ করা বা বাক্যকে ছোট করে তুলে ধরা। আচ্ছা হ্যাঁ, এই ব্যাপারটাই আমরা এখানে পড়বো। তো বাক্য সংক্ষেপণ ব্যাপারটা হচ্ছে দীর্ঘ বক্তব্য বা বাক্যকে মূল ভাব ঠিক রেখে ছোট করে লেখাকে বাক্য সংক্ষেপণ বলা হয়। ওকে, আরেকবার পড়ি। দীর্ঘ বাক্য বা দীর্ঘ বক্তব্য বা বাক্যকে মূল ভাব ঠিক রেখে ছোট করে লেখাকে বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলা হচ্ছে। এইটুক জায়গার সাথে কিন্তু আমরা খুব পরিচিত, তাই না? এইটুক জায়গা এক কথায় প্রকাশ,
হ্যাঁ, বাক্য সংক্ষেপণটা আমাদের খুব পরিচিত না হলেও এক কথায় প্রকাশ এইটুক ওয়ার্ড আমাদের খুবই পরিচিত। কেন পরিচিত? ছোট থেকে করে আসতেছি এই ব্যাপারটা। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। 5 to 10 মার্কস দেখা যেত আমাদের থাকতোই এক কথায় প্রকাশ। 5 মার্কস আই গেস। ওকে। সো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। বেসিক্যালি দেখো, আমাদের প্রতিদিন, হ্যাঁ, আমরা প্রতিদিন কাজ করার সময়, প্রতিদিন চলার সময়, প্রতিদিন বিভিন্ন কাজের সময় আমরা কিন্তু এত লেন্দি ওয়ার্ডস বা এত লেন্দি কথাবার্তা ইউজ করতে পারি না সবসময়। এই বাক্য সংক্ষেপণটা বেসিক্যালি কেন ইউজ করা হয়? কিছু ওয়ার্ডকে বা কিছু শব্দকে কমিয়ে ইউজ করার জন্য, কিছু অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়ার জন্য, আর হচ্ছে সময়টাকে বাঁচানোর জন্য। তুমি যদি সব কথাগুলো একসাথে বলতে চাও তাহলে কিন্তু তোমার অনেকটা সময় চলে যায়, তাই না? এই যে সময়টা, এই সময়টাকে আমরা বাঁচাতে পারি কিভাবে? বাক্য সংক্ষেপণের মাধ্যমে। আর বাক্য সংক্ষেপণ কিন্তু আমাদের এত এক্সট্রা ওয়ার্ডস, এত এক্সট্রা কিছু জানারও প্রবলেমটা দূর করে দিচ্ছে, তাই না? দেখো, এক্সাম্পলে যাই। একই কালে বর্তমান, সমকালীন। তুমি কি সমকালীন ওয়ার্ডটা যেখানে ইউজ করা হচ্ছে ওখানে সমকালীন না বলে তুমি চাইলে বলতেই পারো যে একই সময়ে বর্তমান, তাই না? একটা কথা বলার সময় বলতে পারো যে তারা একই সময়ে বর্তমানে, একই সময়ে বর্তমান। আচ্ছা, তো এই যে একই সময়ে বর্তমান কথাটাকে যখন আমরা কোনো সেন্টেন্সে যদি আমরা এটাকে ইউজ করতে যাই, দেখো কতটা টাইম লাগতেছে। একই সময়ে বর্তমান। আর যদি আমরা বলি সমকালীন, ব্যাপারটা কিন্তু অনেক টাইমটাকে মানে কম খরচ করতেছে, তাই না? তার পাশাপাশি দেখো তোমার ওয়ার্ডসও কম জানা লাগতেছে। কে এত বোরিং হবে এই কথাটা শুনে শুনে যে একই সময়ে বর্তমান? আচ্ছা, যাই হোক, সমকালীন। চোখে দেখা যায় যা, ছোটবেলা থেকে খুবই কমন এই অন্তত এই এক কথার প্রকাশটা খুবই কমন ছিল যে চোখে দেখা যায় যা প্রত্যক্ষ। আচ্ছা, তারপর কি? আচ্ছা, ধরো একজন হচ্ছে জার্নালিস্টের কথায় আমরা যাই। জার্নালিস্টকে যখন জিজ্ঞেস করা, যখন হচ্ছে তারা কোনো নিউজ রিপোর্ট বা কিছু করে, প্রত্যক্ষদর্শী, পরোক্ষদর্শী এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু তারা ইউজ করে। প্রত্যক্ষদর্শী মানে হচ্ছে যে নিজ থেকে দেখেছে, আর পরোক্ষদর্শী যে অন্য কারো থেকে শুনেছে বা দেখেছে। আচ্ছা, এই যে প্রত্যক্ষদর্শী ওয়ার্ডটা, ঠিক আছে, এই ওয়ার্ডটা ইউজ না করে যদি তারা বলতো তারা নিজ চোখে দেখেছে এবং তারা সেই জন্য এই ব্যাপারটা বলছে, এত কিছু বলার, এত কিছুর জায়গায় যদি তারা জাস্ট এই ওয়ার্ডটা ইউজ করে যে তারা প্রত্যক্ষদর্শী, তাহলে কিন্তু ওই জার্নালিস্টের অনেকটা টাইম বাঁচতেছে অ্যান্ড অলসো আমাদেরও অনেকটা শব্দ কম ইউজ করা লাগতেছে। ওকে, এটাই। দেন আসি আমাদের আরেকটা হচ্ছে কি, বেশি কথা বলে যে বাচাল। ওকে, এখন আমরা কিন্তু বাচাল আর বেশি কথা বলে এই দুটোই আমরা ইউজ করি, তাই না? ক্লাসে কারোর কোনো ফ্রেন্ডকে নিয়ে বলছি বা ধরো কোনো কাউকে নিয়ে গসিপ করছি বা কাউকে নিয়ে কিছু বলছি, তখনও কিন্তু আমরা কথাটা বলি যে মেয়েটা বেশি কথা বলে বা মেয়েটা খুব বাচাল। দুইটা ওয়ার্ড ইউজ করি, বাট বাচালটা আমরা বেশি ইউজ করি বেশি কথা বলার চেয়ে, তাই না? যা হোক, এই যে আমাদের মনের ভাবগুলো দেখো, মেয়েটা বেশি কথা বলে বা মেয়েটা বাচাল, এভাবে বলে দিলাম। আমাদের এই মনের ভাবগুলোকে ছোট আকারে প্রকাশ করার জন্য বা সংক্ষেপে প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, তাহলে সেগুলোই কিন্তু আমাদের এক কথায় প্রকাশ, মানে একটা কথায় আমরা আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করতেছি। ওকে, তারপরটা কি? যে বালিতে পা দিলে ডুবে যেতে হয়, চোরাবালি। ওকে, ফর এক্সাম্পল, ধরো তোমরা হচ্ছে এমন একটা জায়গায় গেছো যেখানটা চোরাবালি আছে, হ্যাঁ, তো গিয়ে দেখা যাচ্ছে তোমার ফ্রেন্ডের খুব মারাত্মক অবস্থা, সে ডুবতে নিচ্ছে, তখন তুমি কি তাকে বলবে যে এটা হচ্ছে যে বালিতে পা ডুবে যায় সেই বালি, সবাই ওকে উদ্ধার করো? নাকি বলবে চোরা বালিতে ডুবে যাচ্ছে, সবাই ওকে উদ্ধার করো? তো ব্যাপারটা, ওকে, চোরা বালি। অ্যান্ড লাস্ট হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। ওকে, এখন আমরা কিছু এক্সাম্পল করবো যে কোয়েশ্চেনগুলো আমাদের বিউপির কোয়েশ্চেনে এসেছে, বিউপি F-SSS এ এসেছে এবং কিছু ফাসও এসেছে। ওকে, সো আমরা ওগুলো দেখি। ফার্স্টে হচ্ছে অনুশীলনে কি যাচ্ছে, কর্মে ক্লান্তি নেই যার। আচ্ছা, এটা চারটা অপশন দেওয়া ছিল, এটা এসেছিল তোমার বিউপি F-SSS 2021-22 কোয়েশ্চেনে। এক্সাম অপশনগুলো কি কি? ক্লান্তিহীন, কর্মে ক্লান্তি নেই যার, সে কি ক্লান্তিহীন? অক্লান্ত, অক্লান্ত কর্মী, নাকি অবিশ্রাম? আই গেস সবাই পারো এটা, অক্লান্ত কর্মী। ওকে, আচ্ছা, খেয়া পার করে যে, সে মাঝি, খাটাল, কর্ণধার, নাকি পাচ্ছি? সবার মাথায় এটা আসবে যে খেয়া পার করে যে অবভিয়াসলি হচ্ছে আমাদের মাঝি হওয়ার কথা, তাই না? নৌকা পার করতেছে কে? সে হচ্ছে মাঝি, তাই না? বাট একটু অন্যরকম এখানে ব্যাপারটা, এটা হচ্ছে মাঝি না, খেয়া পার করে যে সে হচ্ছে পাটনি। এই কোয়েশ্চেনটা এসেছিল তোমার বিউপি F-SSS 22-23 সালের কোয়েশ্চেনে। ওকে, নেক্সট পর্ব হচ্ছে ইন্দ্রকে জয় করেছেন যিনি।
এই এক কথায় প্রকাশটা আমাদের সবার খুব পরিচিত, আই গেস সবারই খুব পরিচিত, তাই না? এটাও এসেছিল তোমার F SSS 18-19 কোয়েশনে। কি এসেছিল? ইন্দ্রকে জয় করেছেন যিনি। এক্সাম্পল অপশনগুলো ছিল ঐন্দ্রজালিক, জিতেন্দ্রীয়, ইন্দ্রিয়জিৎ, ইন্দ্রজিৎ। ওকে, এটা তোমরা বলো কি হবে বলো তো? ওকে, যিনি বিদ্যা লাভ করেছেন, এটা এসেছিল FSSS 17-18 সালের কোয়েশ্চেন ব্যাংকে। যিনি বিদ্যা লাভ করেছেন সে বিদ্যার্থী, কৃতবিদ্য, কৃতবিদ্যা, বিদ্যাদর্শী। এটাও আর কথা, আমরা ছোট থেকেই সবগুলো শুনে শুনে এসেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট। ওকে, আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগ মানে হচ্ছে যে সন্ধ্যার টাইমটা বলো বা দিনের যে অলমোস্ট শেষ টাইমটা, সেটার কথা বলা হচ্ছে। ওই শেষ টাইমটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করি? এটা এসেছিল FSSS 17 আর 16-17 সালের কোয়েশ্চেনটায়। আর অপশনগুলো ছিল আমাদের কি? অপরাহ্ন, অপরাহ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। আমরা এটা জানি যেটা অপরাহ্ন হবে। ওকে, এন্ড লাস্টেরটা হচ্ছে সাপের চামড়া। সাপের চামড়াকে কি বলা হয় বলো তো? নির্মুখ, নির্বোধ, নির্মুখ, নির্বোধ, শাবক বা অজিন, চারটার কোনটা? এটা এসেছিল ফাস 19-20-এ। রিসেন্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে প্রত্যেক বছরই কিন্তু একটা না একটা তোমার এক কথায় প্রকাশ আসছেই। এক কথায় প্রকাশ মোটামুটি ইম্পর্টেন্ট বললেই চলে, ইম্পর্টেন্ট কজ কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে যে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক বলো বা বিউপির কোয়েশ্চেন ব্যাংক বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক, প্রত্যেকটাতেই কিন্তু একটা বা দুটো থাকছেই আমাদের এক কথায় প্রকাশ, তাই না? ওকে, সাপের চামড়া হচ্ছে নির্মুখ। আরো আছে দিন ও রাতের সন্ধিক্ষণ, মানে যে সময়টাতে এসে আমাদের দিন ও রাতটা মিলে যায়, ঠিক আছে? এটা এসেছিল ফাস 18-19-এ। সো দিন ও রাতের সন্ধিক্ষণটা আমাদের কি বলো? আর লাস্টেরটা হচ্ছে জয় করা হয়েছে এমন। তাহলে জয় করা হয়েছে এমন, এটা এসেছিল 2019-20 কোয়েশ্চেন FASS-এ। অ্যান্ড এটাও আই গেস আমরা পারি। তারপর চল যাই নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ। আচ্ছা, এখানে শেষ হচ্ছে আমাদের এক কথায় প্রকাশের এক্সাম্পলস, অনুশীলনী অ্যান্ড সংজ্ঞা। তো এক কথায় প্রকাশটা আমরা এই পর্যন্ত কি বুঝলাম? যে এক কথায় প্রকাশ হচ্ছে যখন আমরা অনেকগুলো কথা বা অনেকগুলো ওয়ার্ডকে ছোট্ট একটা কথার মাঝখানে বা ছোট্ট একটা কথার দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে কি এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশগুলো তোমার কি হতে পারে? এক কথায় প্রকাশগুলো আমরা এতক্ষণ যেগুলো পড়েছি সেটা হচ্ছে কি? অপরাহ্ন, নির্মুখ, দেন আমরা পড়েছি একই কালে বর্তমান ছিল সমকালীন, তারপর পড়েছি চোখে দেখা যায় যা প্রত্যক্ষ, তারপর পড়েছি আমরা বেশি কথা বলে যে বাচাল, যে বালিতে পা দিলে ডুবে যেতে হয় চোরাবালি, অ্যান্ড অলসো পড়েছি সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন। এছাড়াও আমাদের বইয়ে আরো অনেকগুলো কিন্তু তুমি বা কোয়েশ্চেন ব্যাংক যদি খুললে তুমি অনেকগুলো দেখতে পাবা এই ধরনের এক কথায় প্রকাশ আছে। ওই যে বললাম যে প্রতি বছর প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করলে বা বেটার হয় যদি 15-16 সাল বা 14-15 সাল থেকে কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করা যায়, তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো এক কথায় প্রকাশ মিনিমাম প্রতি বছর একটা হলেও এসেছে, তাই না? আচ্ছা দেখি, হ্যাঁ আমাদের এখানে দেওয়া আছে কি? হ্যাঁ 21-22 সালে এসেছে একটা, 22-23 সালে একটা এসেছে FSSS-এ, আবার 18-19-এ এসেছে। দেখো দেখো 17-18 সালেও আবার এসেছে। তারপর এসছে কবে? FSSS 16-17-তেও এসছে, তাই না? অ্যান্ড অলসো দেখো FASS-এ কিন্তু তোমার 19-20-এ এসছে সেশনে। তারপরে কোনটাতে ছিল? হ্যাঁ FASS-এ তোমার 18-19-এও এসেছে, 19-20-তেও এসেছে। সেই তো বোঝাই যাচ্ছে যে প্রতি বছর মিনিমাম একটা করে আসতেছে। সো অ্যাডমিশন টেস্টে আমাদের ওই একটা মার্কস কিন্তু অনেক ক্রুশাল। এই একটা মার্কসে আমরা কেন ছাড়বো, তাই না? ওকে, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের বাগধারা। আচ্ছা, নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ যার আক্ষরিক কোনো অর্থ নেই, সেগুলো শুধুমাত্র প্রচলিত বা রূপক অর্থে ব্যবহার করা হয়। যেমন আচ্ছা কি বলছে? ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ, মানে কিছু ফিক্সড শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে হচ্ছে একের অধিক শব্দ যখন একসাথে বসবে এবং একটা নতুন কিছু গঠন করবে, তখন সেটা হবে আমাদের শব্দগুচ্ছ। ওকে, সো
একের অধিক শব্দগুচ্ছ যখন আমাদের কি বলছে যে নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ, আচ্ছা নির্দিষ্ট কিছু মানে কি ফিক্সড কিছু শব্দগুচ্ছ, তাই না? র্যান্ডম কিছু শব্দ যে বসে যাচ্ছে তা কিন্তু না, কিছু ফিক্সড শব্দ আছে যেগুলোকে আমরা বাগধারা হিসেবে ইউজ করি। আচ্ছা পুরো সংজ্ঞাটা পড়ি। নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ যার আক্ষরিক কোনো অর্থ নেই, মানে হচ্ছে যার ব্যবহারিক কোনো অর্থ বা যার কোনো অর্থ আমরা বহন করি না। সাপের 5 পা দেখা, সাপের কি 5টা পা আছে যে আমরা 5টা পা দেখবো? এটা কি কোনো অর্থ বহন করতেছে বলো? কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু আমরা আক্ষরিক অর্থে ইউজ করতেছি, তাই না? যে সাপের 5টা পা দেখছো, তুমি কি সাপের 5টা পা দেখছো, এ ধরনের টাইপের কথাবার্তা, তাই না? আচ্ছা অর্থাৎ এই যে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ যেগুলো একসাথে থাকবে থেকে একটা মিনিং প্রকাশ করবে, অ্যান্ড ওই মিনিংটার কোনো আক্ষরিক অর্থ থাকবে না। আক্ষরিক অর্থ মানে হচ্ছে কোনো মিনিংফুল ওয়ার্ড না ওটা, সেগুলো শুধুমাত্র প্রচলিত বা রূপক অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা রূপক বা প্রচলিত অর্থটা কি? প্রচলিত হচ্ছে যেগুলো ধরো আমাদের মাঝখানে প্রচলন আছে, যে কথাগুলো, যেমন এই যে বললাম সাপের 5 পা দেখা, এই কথাটা কিন্তু আমাদের মাঝখানে প্রচলন আছে। আমাদের অনেক আগে থেকে দাদি নানিরা এই ধরনের প্রবাদ প্রবচন ইউজ করে আসছে, আমাদেরকে বলছে। তো এই ওয়ার্ডটা যেমন প্রচলিত, তেমনই আরো কিছু প্রচলিত ওয়ার্ড আছে, যেমন ধরো হাড় হাবাতে, তারপর আতে ঘা লাগা, কান পাতা ইত্যাদি। আচ্ছা তো এখানে আমরা 3টা ওয়ার্ড শিখলাম, কি নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ থাকবে, মানে ফিক্সড কিছু আমাদের ওয়ার্ডস থাকবে। এমন না যে ওই যে বললাম র্যান্ডম কিছু ওয়ার্ড কিন্তু না, মানে ফিক্সড কিছু ওয়ার্ড আছে যেগুলোর আক্ষরিক বা ওগুলোর কোনো এক্সাক্ট মিনিং নেই, কিন্তু সেগুলোকে আমরা ইউজ করি বিভিন্ন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, বা বিভিন্ন কথাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি। অ্যান্ড সেগুলো শুধুমাত্র প্রচলিত বা রূপক অর্থে। আচ্ছা রূপক হচ্ছে প্রচলিত অর্থেরই আরেকটা নাম, বলতে পারো সিনোনিম, যে আমরা সেগুলোকে শুধু প্রচলিত অর্থে কিন্তু ব্যবহার করতেছি, ঠিক আছে, রূপক অর্থে কিন্তু আমরা ব্যবহার করতেছি না। আচ্ছা সরি, প্রচলিত অর্থ ব্যবহার করতেছি আর রূপক অর্থ ব্যবহার করতেছি। তো এই ধরনের কিছু ওয়ার্ড যেগুলোর কোনো মিনিং থাকবে না, এক্সাক্ট কোনো মিনিং নেই, বাট আমরা ওগুলোকে ইউজ করতেছি, সেগুলোকে বলা হচ্ছে আমাদের বাগধারা। ওকে তাহলে বাগধারা কি হচ্ছে আমাদের কিছু প্রচলিত ওয়ার্ড বা কিছু প্রচলিত মিনিংলেস ওয়ার্ড যেগুলোকে আমরা ইউজ করি, বাট ওটাতে অন্য কিছু বোঝায়, আসলে ওই ওয়ার্ডটার মানে ওটা না। ওকে এবার আমরা যাই কিছু এক্সাম্পলে। যেমন এক্সাম্পলটা কি হতে পারে, কান পাতা। কান পাতা মানে হচ্ছে তোমার মনোযোগ দেওয়া, ঠিক আছে? যে টিচাররা আমাদেরকে ক্লাসে মাঝে মধ্যে বলে না যে ক্লাসে কান দাও বা ক্লাসে কান পাতো, অন্যদিকে কান না পাতো, মানে হচ্ছে তোমার ফ্রেন্ডের দিকে মনোযোগ কম দাও, ক্লাসের দিকে মনোযোগটা বেশি দাও। ওকে তারপর হচ্ছে আতে ঘা লাগা, কষ্ট পাওয়া, হাড় হাবাতে, এটা খুবই রিনোন আমাদের কাছে, মানে তাই না, এটা খুবই নোন একটা ওয়ার্ড, সেটা কি হাড় হাবাতে মানে হচ্ছে হতভাগ্য। এন্ড তারপর আসছে আমাদের হটকেক, মানে হচ্ছে খুব চাহিদা, কই মাছের প্রাণ, যে সহজে মরে না। ওকে নেক্সট স্লাইড। কিছু এক্সাম্পল যে কোয়েশ্চেনগুলো আমাদের লাস্টেরটা যেটা কই মাছের প্রাণ যে সহজে মরে না, এই কথাটা আমরা প্রায়ই বলি, বিভিন্ন মানুষকে উদ্দেশ্য করে বলি, ফান করে বলি, বা যেভাবে বলি ইউজ করি এই কথাটা প্রায়। ওকে নেক্সট স্লাইডে চলে যাই। এখন আসছে আমাদের কিছু অনুশীলনী কোয়েশ্চেন্স, যেগুলো হচ্ছে বিউপির বিভিন্ন ফাসা অ্যান্ড এফ অ্যান্ড এফ এ এসেছিল যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন সালে। ফার্স্ট একটা হচ্ছে আমাদের বিদুরের খুদ। বিদুরের খুদ শব্দটার অর্থ কি বলো তো? বিদুরের খুদ শব্দটার অর্থ হচ্ছে, আচ্ছা অপশন দেওয়া ছিল আমাদের কি কি, ঘৃণার বস্তু, শ্রমবিমুখ। শ্রমবিমুখ মানে হচ্ছে যে কাজ করতে চায় না। আচ্ছা ঘৃণার বস্তু মানে হচ্ছে যেটাকে আমরা হেট করি বা হেটফুল কিছু, বা যে জিনিসটা আমাদের ভালো লাগে না সেরকম কিছু। ওকে খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য মানে হচ্ছে খাওয়ার কিছু, তার মানে এটা অবভিয়াসলি না। এটার অ্যান্সার ছিল হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। বিদুরের খুদ মানে হচ্ছে অল্প কিছু, খুদ মানে কিন্তু অল্প কিছু বা অল্প খাবারটাকে বোঝায়। তো নেক্সট হচ্ছে আমাদের কি কাকভূষণটি। কাকভূষণটি আচ্ছা এটা এসেছিল আমাদের এফ ট্রিপল এস 22-23 এসেছিল। আর একটা জিনিস খেয়াল করো তো, 22-23 মানে অলমোস্ট রিসেন্টলি এই কোয়েশ্চেনটা এসেছিল, তাই না? কাকভূষণটি শব্দের অর্থ কি? বেজায় কালো, ষড়যন্ত্রকারী, দীর্ঘায়ু ব্যক্তি, নাকি কাক সর্বস্ব? এটা আমাদের খুব মানে ফেমাস বা রিনোন একটা বলতে পারো বাগধারা। নেক্সটে চলে যাই। হাড় হাবাতে। হাড় হাবাতে একটু আগে পড়েছ আই গেস। এই যে হাড় হাবাতে শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য।
তো এটা এসেছিল আমাদের কত সালের কোয়েশ্চেনে দেখি, F∭S 22-23 এসেছিল আমাদের, তাই না? আচ্ছা, ধার হাঘাতের শব্দের অর্থ কি? হতভাগ্য। নেক্সট হচ্ছে আমাদের গৌরচন্দ্রিকা। আচ্ছা, গৌরচন্দ্রিকা ওয়ার্ডটা না মানে অতটা রিনোন না আমাদের কাছে, আমরা অত ইউজ করি না। এটা এটার মিনিং যেটা সেটাই আমরা বেশি ইউজ করি। ওকে, তো একটু দেখি গৌরচন্দ্রিকার এটা এসেছিল কত, F∭S 15-16 সালের কোয়েশ্চেনটায়। গৌরচন্দ্রিকা শব্দের জন্য মিনিং এর জন্য 4টা অপশন দাও। একটা হচ্ছে চাঁদের সাদা আলো। চন্দ্রিকা শুনে মনে হতে পারে যে চাঁদের কথা বলছে, ঠিক আছে, বাট কনফিউজ হওয়ার কিছুই নেই এখানে। নেক্সটটা বলছে হচ্ছে তোষামোদ করা, মানে হচ্ছে হুদাই প্রশংসা করা যেটা। ভূমিকা হচ্ছে কোনো কিছুর ভূমিকা বা শুরুটা, আর ভূমিপুত্র এটা র্যান্ডম একটা ওয়ার্ড। ওকে, সো গৌরচন্দ্রিকা, চন্দ্রিকা ওয়ার্ডটা দেখে আবার কেউ ভেবে বসো না এটা চাঁদের সাদা আলোকে বোঝাচ্ছে, না, মোটেই চাঁদের সাদা আলোকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে ভূমিকা। ওকে, নেক্সটে চল যাই। নেক্সট হচ্ছে ব্যাঙের আধুলি। ব্যাঙের আধুলি মানে হচ্ছে ব্যাঙের সামান্য সম্পত্তির কথা বলা হচ্ছে। ব্যাঙের আর কতটুকুই সম্পত্তি বা থাকে, তাই না? তো মানুষের সাধারণ অল্প কিছু সম্পত্তিকে বোঝানোর জন্য এই বাগধারাটাকে আমরা ইউজ করি। এই বাগধারাটা এসেছিল কবে? F∭S 15-16 সালে এসেছিল। আচ্ছা, 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অসম্ভব ঘটনা, কৃপণের ধন, সামান্য ধনে অহংকার, আর ঘ হচ্ছে যার কোনো মূল্য নেই। এটার আনসার হচ্ছে সামান্য ধনে অহংকার। ব্যাঙের আধুলি মানে হচ্ছে ব্যাঙের অল্প সংখ্যক ধন সম্পদ বা অল্প সংখ্যক প্রপার্টি নিয়ে যে অহংকার সেটাকে বোঝাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমাদের সাপের 5 পা দেখা। এটা আমাদের বোথ F∭S and DU 10-11 সালের কোয়েশ্চেনে ছিল। তো বোঝাই যাচ্ছে যে শুধু যে বাগধারা ইম্পর্টেন্ট বা বাগধারা বা যেটাই বলো ইম্পর্টেন্ট শুধু বিউপির জন্য তা কিন্তু না। প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি দেখতে পাবা 1টা থেকে 2টো তোমার বাগধারা আসবে, আর তুমি ধরো এক কথায় প্রকাশ আসবে, বিপরীত শব্দ আসবে, মানে এগুলো মেনটেন থাকে, কনসিস্টেন্ট থাকে, এগুলো যে আসে প্রতি বছর। সাপের 5 পা দেখা মানে হচ্ছে অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা। মানে হচ্ছে যে আচ্ছা, সাপের 5 পা কি কখনো সম্ভব না? তো তুমি যেমন সাপের 5 পা নিচেকে বানিয়ে নিচ্ছ, তেমনি মানুষও অহংকারে যখন অসম্ভবকে সবকিছু সম্ভব মনে করে ফেলতেছে, তখন আমরা এই কথাটা বলে থাকি যে তুমি সাপের 5 পা দেখে ফেলছো। এক্সাম্পলটা তো আগেও দিছি, শুনতে শুনতে এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই তো শেষ। তো এই পর্যন্ত আমরা যে টপিকগুলো পড়ছি, সবার ফার্স্টে কি পড়ছি দেখো তো? সবার ফার্স্টে আমরা পড়ছি হচ্ছে বাংলা। একটু সামারাইজ করি আমরা বাংলাটা, বাক্য পড়েছি, বাক্যটাকে একটু সামারাইজ করি। ওকে, সো বাক্য হচ্ছে কি আমাদের এক বা একাধিক সুবিন্যস্ত পদের দ্বারা যখন কোনো বক্তার সম্পূর্ণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন তাকে আমরা বাক্য বলবো। এবার আমরা এই যে কথাটা, এই ওয়ার্ডটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সুবিন্যস্ত থাকতে হবে পদগুলো। এমন না যে র্যান্ডম ওয়ার্ডগুলো বসিয়ে দিব যে খুব ঠান্ডা আজ বা ঠান্ডা আজ খুব, এই ধরনের ওয়ার্ডগুলো মানে আমাদের সুবিন্যস্ত বা একটা সাজানো উপায়ে থাকতে হবে লেটারগুলো, ওয়ার্ডগুলো। ওকে, বাক্যের অংশ কয়টা ছিল? বাক্যের অংশ ছিল 2টো। একটা ছিল তোমার উদ্দেশ্য, মানে হচ্ছে বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কিছু বলতেছো সেই উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে উদ্দেশ্য করে তুমি যা বলছো সেটা হচ্ছে তোমার বিধেয়। এই তো শেষ। যেমন শফিক বই পড়েতে, দেখো আমরা বই পড়েটা বলছি কি শফিককে উদ্দেশ্য করে না, তার মানে শফিক হচ্ছে আমাদের কি উদ্দেশ্য। আর যখন আমরা বই পড়ার কথাটা চলে আসছি, শফিক বই পড়ছে, শফিক কি করছে সেটার বিষয়ে যখন বলছি তখন বই পড়াটা হয়ে যাচ্ছে আমাদের বিধেয়। এই তো, নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইডে ছিল আমাদের বাক্যর গঠনগত প্রকারভেদ। বাক্যর গঠন অনুযায়ী উদ্দেশ্য বিধেয়ের কয়টা আছে বা তারতম্য অনুযায়ী আমাদের বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, আর একটা হচ্ছে তোমার যৌগিক। তো সরলে আমরা কি দেখেছি? সরলে কি থাকবে? একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে, যেমন শফিক আর বই পড়ে। আর জটিলে থাকছে কি আমাদের একের অধিক সব বাক্য থাকবে, তার মধ্যে একটা থাকবে আমাদের প্রধান বাক্য, এবং এই প্রধান বাক্যর উপর ডিপেন্ডেন্ট থাকবে বা ডিপেন্ড করে বসে থাকবে আমাদের কিছু উপবাক্য। উপবাক্য কথাটার অর্থই হচ্ছে যারা প্রধান বাক্যের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো এখানে যেমন এক্সাম্পলে দেখা যাচ্ছে যখন সে আসবে
এটা হচ্ছে আমাদের প্রধান বাক্য। আমি আসবো, ওটা হচ্ছে আমাদের উপবাক্য। আমি আসবো কথাটা সে হচ্ছে যখন সে আসবের উপর ডিপেন্ড করে আছে, যখন সে আসবে তখনই তার আসা হবে। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের যৌগিক বাক্য। যৌগিক বাক্যের সংজ্ঞায় আমরা দেখেছিলাম একাধিক সরল বাক্য বা জটিল বাক্য থাকবে। মানে এরকম না যে তোমার একটাই সরল বাক্য থাকতে হবে বা একটাই জটিল বাক্য থাকতে হবে, একের অধিকে থাকতে পারে। আর সেটা কি হবে? অব্যয়ের সাহায্যে তোমার যুক্ত থাকবে। অব্যয়গুলো কি কি বলেছিলাম? কিন্তু, এবং, অথবা, ও ইত্যাদি। আচ্ছা, তারপর আচ্ছা আমরা প্র্যাকটিসে দেখেছিলাম তার বুদ্ধি হয়েছে, প্র্যাকটিসগুলো তো করা হয়ে গেছে আমাদের। ওকে, বাক্য সংক্ষেপণে যখন চলে এসেছি আমরা, তখন আমরা কি দেখেছি? বাক্য সংক্ষেপণ কথাটার অর্থ ছিল বাক্যকে ছোট করে লেখা। মানে তুমি যে মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছ সেটাকে তোমার বড় করে, অত এলাবোরেটলি না বলে ছোট করে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? কিভাবে পারো? তুমি পারো বাক্য সংক্ষেপণের মাধ্যমে। আচ্ছা, সংজ্ঞাটা কি ছিল? দীর্ঘ বাক্য বা দীর্ঘ বক্তব্য বা বাক্যকে ঠিক রেখে ছোট করে লেখাকে কি বলা হচ্ছে তোমার? এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ। এক কথায় প্রকাশ ওয়ার্ডটা আই গেস তোমাদের কাছে বেশি পরিচিত, এন্ড ওটা নিয়ে আমরা কথা বলেছি। তারপর হচ্ছে অনুশীলনতে করলাম আমরা। ওকে, এন্ড লাস্ট হচ্ছে বাগধারা। বাগধারা আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। দ্যাটস অল, থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের সামারাইজ পুরো ক্লাসের। থ্যাংক ইউ সো মাচ।